নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া অনুষ্ঠান। আজই দ্বিতীয় দফার প্রচারের শেষ দিন। দ্বিতীয় দফার যে ভোট হচ্ছে তার প্রচারের শেষ দিন। বিকেল 4টের মধ্যে প্রচার শেষ হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারদ চড়ছে চরমে। গত যে ভোট হয়েছিল তাতে এই যে 142টা আসনে ভোট হতে চলেছে 29 তারিখে, তাতে বিজেপি পেয়েছিল মাত্র 18টা আসন। বিজেপি 18টা আসন পেয়েছিল। এবার কি তারা আসন সংখ্যা বাড়াবে? বিজেপির অন্তত দাবি তাই। কারণ প্রথম দফার ভোটে তাদের যে ভরাডুবি হয়েছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। যে 59টা আসনে তারা জিতেছিল সেখান থেকে কমে গিয়ে তারা 38 থেকে 40-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এইবার এই যে এত কথা বলা হচ্ছে 100 পাবে, 200 পাবে, 150 পাবে, যাই বলা হচ্ছে না কেন, সেই লক্ষ্য পূরণের শেষ পরীক্ষা কিন্তু 29 তারিখ। এই 29 তারিখ বিজেপি কি পারবে যে তাদের লক্ষ্য পূরণ করতে, তারা 100 পৌঁছে যেতে? আমাদের কিন্তু এই নিয়ে সন্দেহ আছে। বিজেপি যে 18টা আসন পেয়েছিল তার থেকে আর একটা আসনও বাড়াতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব পরে। কিন্তু আজকে যে আলোচনাটা করতে চলেছি সেটা হচ্ছে যে আমাদের বিশ্বগুরুর কাছে এবার অপশান কি কি আছে। দেখুন, শখ ছিল বিশ্বগুরু হবার। সেই মতো দেশে বিদেশে গিয়ে বড় বড় রাষ্ট্রনায়কদের পাশে দাঁত কেলিয়ে ছবি তোলালেন। কেউ খুব একটা পাত্তা টাত্তা না দিলেও দেশের বড় বড় মিডিয়া চ্যানেলকে নিয়ে গিয়ে খুব ডঙ্কা বাজালেন বিদেশের মাটিতে। কিন্তু ট্রাম্প এক ধাক্কায় বিশ্বগুরু হবার সব স্বাদ ঘুচিয়ে দিয়েছে। বোঝার উপর শাকের আটির মতন চেপে বসেছে এপস্টিন ফাইল। বিশ্বগুরু হওয়া কিংবা নোবেল শান্তি পুরস্কার পাওয়া এবার বিশ্বগুরুর স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এরপর কি? বিশ্বগুরু হওয়া গেল না তো দেশের জনক তো হওয়াই যায়। একের পর এক রাজ্য ডান বাঁ হাতের খেলায় ব্যবহার করে অধিকাংশ রাজ্যই পকেটে পুড়ে ফেলা গিয়েছে। উনি পৃথিবীকে দেখাতে চান এই দেশ গণতান্ত্রিক, তাই ভোট হয়। কিন্তু দেশের সবাই তো ওনাকে ভোট দেবে না, দেয়ও না। তাই বিধায়ক কেনা বেচা করার কাজটা খুব ভালোভাবে করে জনাদেশ বিপরীতে যাওয়া সত্ত্বেও গদি উল্টে নিজের দিকে টেনে নিলেন। ভোটেও নির্বাচন কমিশনের পূর্ণ সহযোগিতা, তার সাথে বিচার ব্যবস্থার একাংশের মদত পেয়ে গেলেন। ব্যাপারটা দাঁড়ালো কি তাহলে, যে হয় আমাকে ভোট দাও, আর না দিলে তোমাকেই ভোট দিতে দেবো না। এসআইআর করলে তাই করলেন। তুমি যদি আমাকে ভোট দাও ভালো কথা, বাঙালিরা যেহেতু ভোট দেয় না, কম দেয় বিজেপিকে ভোট, বিজেপি এখানে শাসন ক্ষমতায় আসতে পারছে না, তাই বাঙালিকে ভোট দেওয়াটাই বন্ধ করে দিলেন। 91 লাখ লোকের নাম বাদ দিয়েছিলেন। ভাবতে পারেন, প্রায় 1 কোটি লোকের নাম বাদ চলে যেতে পারে। কেন? কারণ বাঙালিরা বিজেপিকে ঢুকতেই দিচ্ছে না বাংলায়। এটাই হচ্ছে বাস্তব সত্য। তুমি তখন আমার কচু করবে যদি তুমি ভোট দেওয়ার ক্ষমতাই না রাখো। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারে এই অপারেশন এসআইআর কিন্তু সফল রূপায়ণ হলেও আরও একবার রাজ্যে ধাক্কা খেলেন এই পোড়া বাংলায় এসে। এই রাজ্যে এসে তিনি ধাক্কা খেলেন। এসআইআর এর ফল হলো উল্টো। 1 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের নাম বাদ দিতে গিয়ে 63% হিন্দুদেরই নাম বাদ চলে গেল। তার উপরে প্রথম দফার নির্বাচনে বিপুল ভোট পড়াতে খানিকটা হতোদ্যম হয়ে পড়েছে। দ্বিতীয় দফার নির্বাচনে কর্মীদের মনোবল জাগিয়ে রাখার জন্য এক একজন এক এক রকম কথা বলছেন। 152, কেউ বলছেন 125 পেয়েই গেছি। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে ভেবে একটু কমিয়ে বললেন অমিত শাহ। তিনি বললেন না 125 নয়, 110 পেয়ে গেছি। সবাই জানে এসআইআর এর ফলে যে তীব্র জনরোষ রাজ্য জুড়ে তৈরি হয়েছে, তাতে প্রথম দফায় বিজেপি 50ও পার হবে না। দায়িত্ব নিয়ে বলছি, 50ও পার হবে না, 40-এর গণ্ডিতেই আটকে যাবে। আমাদের হিসেবে কিন্তু কম আসছে। আমরা বলছি বিজেপি 38-এর কাছাকাছি পাবেই না প্রথম দফায়। আমাদের অন্তত হিসেব তাই বলছে। এই হতাশাকে ঘোচাতে 3টে অস্ত্র ব্যবহার করতে হলো। 1, 100 পারের গল্প বলতে হচ্ছে। 2, প্রচারের আলো যাতে প্রথম দফার ভোটের পর তৃণমূলের দিকে চলে না যায়, তাই সকালবেলা উঠে গঙ্গায় নৌকো বিহারের ফটো সেশন করতে হলো। দুটোই যখন দেশের মানুষ আর খাচ্ছে না, তখন আম আদমি পার্টির লোকজনকে ভয় এবং অ্যাটাচি দেখিয়ে দলে টানতে হলো। বলাই বাহুল্য, তৃতীয় টেকনিক কিন্তু কাজে লেগে গিয়েছে। মিডিয়া জুড়ে চাড্ডাদের চাকরি হওয়ার গল্প বা খবর চলতে শুরু করলো। এটা চলবে 28 তারিখ দুপুর পর্যন্ত। তারপরেই 100 তো পার হয়ে গিয়েছে কল্পনায়। এরপর সেফোলজিস্ট থেকে শুরু করে জ্যোতিষীরা পর্যন্ত নেমে পড়বেন আসলে। মোদির কুণ্ডলী দেখে আরও 60-70টা আসন বিজেপিকে তারা পাইয়ে দেবেন।
এটা চলবে 29 তারিখ সকাল এবং 4 তারিখ সকাল পর্যন্ত বলা যায়, ভোট গ্রহণ মানে ভোটের ফল প্রকাশের দিন পর্যন্ত সকাল পর্যন্ত চলবে। এমনকি মুখ্যমন্ত্রী কে হবেন সেটাও স্থির হয়ে যাবে, একটা তার আভাস দিয়েছেন অমিতবাবু। কি বলেছেন? তিনি বলেইছেন যে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী একজন বাঙালি হবেন, যেন এখন ইথিওপিয়ার কেউ একজন মুখ্যমন্ত্রী আছেন, তিনি বাংলার নন, বিজেপি এলে বাঙালির হবে, এটা তিনি বলছেন। তিনি বলছেন সব স্কুলে সরস্বতী পুজো হবে, তার মানে কি এখন সব স্কুলে সরস্বতী পুজোর দিন নামাজ পড়া হয়? এটা তিনি বলতে চাইছেন। এখনো তো সব স্কুলে সরস্বতী পুজো হয়। তিনি এখানেই থেমে থাকেননি, তিনি বলেছেন বাংলা মাধ্যমে পড়াশুনো করাই কেউ মুখ্যমন্ত্রী হবে। এখন প্রশ্ন জাগছে আমাদের মনে, মমতা ব্যানার্জি কি চীনা বা হিব্রু ভাষায় পড়াশুনো করে এসছেন? তিনিও তো বাংলা মাধ্যমে পড়াশুনো করে এসছেন। এগুলো প্রলাপ ছাড়া আর কি, কারণ তিনি যেগুলো বলছেন সেগুলো অলরেডি এক্সিস্ট করে, অলরেডি বাংলায় আছে। নতুন কি বলছেন? নতুন কোনো দিশা তো দেখাতে পারছেন না, এগুলো প্রলাপ। যা আছে তাই যদি থাকে তাহলে পাল্টানোর দরকারটাই বা কি, সেটাই বোঝাতে পারছেন না বিজেপির নেতারা। ভেবেছিলেন যে এসআইআর করলে এই তৃণমূলের ভবলীলা সাঙ্গ হবে, তা যখন হলো না, বিজেপির প্ল্যান বি ছিল ওই সাজোয়া গাড়ি, 2.5 লক্ষ আধা সেনা দেখিয়ে বাঙালিকে ভয়ে ঘরে ঢুকিয়ে দেবে, সেদিয়ে দেবে, বাঙালি নাকি ভয়ে সেদিয়ে যাবে। এক্ষেত্রেও দেখা গেল বাঙালি এবার ঝেঁটিয়ে ভোট দিয়েছে ওসব সামরিক শক্তির প্রদর্শনকে বা বাহুবলকে উপেক্ষা করে। এরপরে আছে প্ল্যান সি, সেটা হলো কি? সেটা হলো স্ট্রং রুমের ইভিএম বদলে দেওয়া। কারণ যে শতাংশ ভোট পড়েছে তাতে অন্য রাজ্যের মতন ভোটার ভুতুড়ে ভোটার ঢুকিয়ে মাঝরাতে ভোট শতাংশ বাড়িয়ে নেওয়ার জায়গায় নেই। 90, 92, 94% ভোটে আর কত বাড়াবে? 100% করতে পারবে না তো। ফলে নতুন করে ভোট বাড়ানোর আর জায়গা বাঙালি কিন্তু রাখেনি, বরং ইভিএম সেট বদলে দিয়ে ভোটের ফল বদলে দেওয়া যেতে পারে। অর্থাৎ যে ইভিএমে ভোট হয়েছে সেই ইভিএম স্ট্রং রুম থেকে সরিয়ে অন্য ইভিএম তারা ঢুকিয়ে দিতে পারে। কিন্তু পুরো রাজ্য জুড়ে তৃণমূল এত ক্যাডার নামিয়ে দিয়েছে ইভিএমকে রক্ষা করার জন্য, যার ফলে ইভিএম ট্রান্সপোর্টেশনের দিনের বেলা তো ছেড়েই দিন, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে রাতের অন্ধকারেও কিন্তু করাটা এবার অসম্ভব। বহু জায়গায় ইভিএম সমেত গাড়ি ধরা পড়ছে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। অর্থাৎ পশ্চিমবাংলায় এই ইভিএম বদলে দেওয়ার যে চিন্তা ভাবনা, এটা চিন্তা স্তরেই রাখা ভালো, এটা করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। এবার বাকি রইল কি? বাকি রইল প্ল্যান ডি। আর এই প্ল্যান ডিটা বলতে আসছি ছোট্ট একটা বিরতি থেকে ফিরে, সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আমরা ভোটের হাওয়ায় আলোচনা করছি এবার বিশ্বগুরুর কাছে কি অপশান আছে। ভোটে জেতা তো হচ্ছে না, এবং ভোটে জেতার জন্য যা স্টেপ নেওয়া হয়েছে প্রত্যেকটা স্টেপ ফেল করেছে। সে এসআইআর থেকে শুরু করে ইভিএম বদলানো সবই ফেল করে যাচ্ছে। তাহলে কি করতে পারেন বিশ্বগুরুর? তার প্ল্যান ডিটা হলো দ্বিতীয় দফার নির্বাচনে নিস্তেজ যে কেন্দ্রীয় বাহিনী, প্রথম দফায় যে কেন্দ্রীয় বাহিনীকে আমরা নিস্তেজ অবস্থায় দেখেছি বা বলা যায় একেবারে নিরপেক্ষ ভূমিকায় দেখেছি, সেই কেন্দ্রীয় বাহিনীকে সতেজ করে তোলা। অমিত শাহের কলকাতায় বসে থাকার কারণটাও তাই যে ভোটের আগে তিনি এই যত কেন্দ্রীয় বাহিনী আছে তাদেরকে একটু চাগাড় দিয়ে যেতে চান, তারা যাতে সক্রিয় হয়, অতি সক্রিয় হয়। একথা ঠিক যে প্রথম দফার নির্বাচনে কোনো ছাপ্পা হয়নি, রিগিং হয়নি, বুথ জ্যামের খবর নেই, হিংসার খবর নেই, পুনর্নির্বাচনের দাবিও ওঠেনি কোনো ভোট গ্রহণ কেন্দ্র থেকেই। এর পুরো ক্রেডিট নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কাছে যাচ্ছে। হ্যাঁ, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা সুষ্ঠুভাবে প্রথম দফার ভোটটা করিয়েছেন, তাদের ধন্যবাদ। বিক্ষিপ্ত কিছু গণ্ডগোল হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোটটা হয়েছে গত 23 এপ্রিলে, সেটা আপনারা দেখেছেন। কিন্তু 29 এপ্রিলে দ্বিতীয় দফার ভোটে ততটা কি নিরামিষ হবে? কেন্দ্রীয় বাহিনীকে অতি সক্রিয় করে তুলে
ভোটারদের আতঙ্কিত করে ঘরবন্দি করে রাখাই হলো এই বিশ্বগুরুর প্ল্যান ডি। নিশ্চিতভাবে এবারের ভোটে বাংলার মানুষের ভোটাধিকার থাকবে কিনা, লাখ লাখ বাঙালিকে আসামের কায়দায় ডিটেনশন ক্যাম্পে পচে সারা জীবন মরতে হবে কিনা, সেটাই কিন্তু মূল বিচার্য। ভাতা 3,000 টাকা হবে নাকি 1,500 টাকাই থাকবে, সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। ডিটেনশন ক্যাম্পে থাকলে ভাতাই তো জুটবে না, তাই ভাতা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে নাগরিকত্ব থাকবে কিনা, ভোটের অধিকার থাকবে কিনা। তাই এবারে ভোটদানের শতাংশ আগের বারের সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে, বেশি হচ্ছে। আর যত বেশি ভোট, যত বেশি সংখ্যালঘু ভোট, যত বেশি মহিলা ভোট, যত বেশি যুব ভোট, ততই কিন্তু দুশ্চিন্তা বাড়ছে বিজেপি। কারণ দেখুন, এই গত 2014 থেকে 2026 পর্যন্ত পশ্চিমবাংলার সংখ্যালঘুদের জন্য বিজেপি কিচ্ছু করেনি, মহিলাদের জন্য কিচ্ছু করেনি। বেকার যুবক যারা, এমনকি যারা বিজেপির সমর্থক বেকার যুবক, তাদের জন্যও বিজেপি কিছু করেনি। এটা বাস্তব সত্য। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে মহিলাদের যে জিনিসপত্রের দাম বাড়ছে তার সাথে সাযুজ্য রাখার। তিনি চেষ্টা করেছেন যুবদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার, যাতে এই 1,500 টাকায় তো সংসার চলে না, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, কিন্তু যাতে তার নিজের খরচাটুকু চলে, কথায় কথায় বাবা মায়ের কাছে হাত পাততে না হয়, সেই ব্যবস্থাটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর সংখ্যালঘুদের কথা ছেড়েই দিলাম, তাদের জন্য তো বিজেপি সারা দেশে কিছু করেনি, উল্টে তাদের ওপর অত্যাচারই চালিয়েছে। প্রথম দফার ভোটের হার, মহিলা, সংখ্যালঘু ভোট এবং যুবকদের যে উৎসাহ এবং আমাদের যে জনমত সমীক্ষার হিসাব, সব মিলিয়ে প্রথম দফাতে যে যতই দাবি করুক না কেন, বিজেপি 38টাই পাচ্ছে, 40টার কম পাচ্ছে, এবং 40টাও পাবে কিনা সন্দেহ আছে। এবং নিশ্চিতভাবে তৃণমূল কিন্তু সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে প্রথম দফাতেই। এই তথ্য বিজেপির কাছেও কিন্তু আছে। তবুও দ্বিতীয় দফার কর্মীদের চাঙ্গা রাখতে ভোকাল টনিক দিতেই হচ্ছে নেতাদের। প্রত্যেক নেতাকে ভোকাল টনিক দিতে হচ্ছে, প্রতিবারই দিতে হয়। বিগত বিধানসভা নির্বাচনে মনে করে দেখুন, 8 দফায় ভোট হয়েছিল। 6ষ্ঠ দফার ভোটের পরেই বিজেপির সরকার গড়ে ফেলেছিল বলে তারা দাবি করেছিলেন। 6ষ্ঠ দফার ভোট শেষ হতেই তারা দাবি করেছিলেন যে আমরা সরকার গড়ার মতন সংখ্যা পেয়ে গিয়েছি। একটা পরিসংখ্যান আপনাদের দিয়ে রাখি, যে 152টা বিধানসভায় ভোট হয়ে গেল না, তাতে গত বিধানসভার নিরিখে বিজেপি পেয়েছিল 55টা ভোট। এটা বিজেপির গড় বলে মনে করে। উত্তরবঙ্গ সহ এই একদম মালদা মুর্শিদাবাদ পর্যন্ত বিজেপি তাদের এটাকে গড় বলে মনে করে। সেখানে 152-র মধ্যে পেয়েছিল 55, আর তৃণমূল পেয়েছিল 55 না, মার্জনা করবেন 59টি, আর তৃণমূল পেয়েছিল 97টা আসন। গত 5 বছরে বিজেপি এমন কোন পর্যায়ের সংগঠন গড়েছে এই অঞ্চলে, বা এমন কোন কাজ করেছে যে তাদের আসন সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে? বিপরীতে মমতা ব্যানার্জি এসআইআর এ বাদ যাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন, ধর্ম, দল, মত নির্বিশেষে। মহিলাদের অর্থনৈতিকভাবে আরও একটু শক্তিশালী করার চেষ্টা করেছেন। মানুষ কি এই তফাৎটুকু বোঝে না? শুধু ঝালমুড়ি খেয়ে কিংবা গঙ্গাবক্ষে প্রমোদ ভ্রমণ করলেই বিজেপির আসন দ্বিগুণ হয়ে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? এবার আসি প্রথম দফার ভোটের পরেই কেন আম আদমি পার্টির 7জন সাংসদকে ভাঙিয়ে বিজেপিতে জয়েন করাতে হলো প্রথম দফার ভোটের পর। আর কয়েকটা দিন কি অপেক্ষা করা যেত না? 4 তারিখ পর্যন্ত তাদেরকে বলা যেত না যে 4 তারিখের পরে তোমাদের জয়েন করাবো? কেন নদীতে নৌকা বিহারের ফটো সেশন করতে হচ্ছে মোদিকে? এসবের একটাই কারণ, প্রথম দফার ভোটের বিপর্যয়ের খবর যাতে না ছড়িয়ে পড়ে, তাই ঝালমুড়ি খাওয়া, নৌকা বিহারের মতন ছ্যাবলামি করতে হচ্ছে বিশ্বগুরুকে। লক্ষ্য করে দেখুন, সোশ্যাল মিডিয়া কিংবা বাংলার টেলিভিশনে শুধুই ঝালমুড়ি আর নৌকা বিহার। আর জাতীয় চ্যানেলের চাড্ডাদের 4টি পর্বার গালগপ্পে 6 লাভ হয়ে গিয়েছে। প্রথম দফার ভোটে কি হতে চলেছে কেউ উচ্চবাচ্য করছে না, কেউ না। কোন কারণে মহিলা ভোট প্রায় 97-98% পড়ে গেল, কোন কারণে সংখ্যালঘুরা দল বেঁধে ভোট দিতে যাচ্ছেন, তা নিয়ে কোনো আলোচনাই নেই টেলিভিশনে। শুধু যেটুকু আছে তা হলো অমিত শাহ বলেছেন 110 আসনে জিতে গিয়েছেন, আর শুভেন্দু অধিকারী বলেছেন 125 আসনে তারা ইতিমধ্যেই জিতে গিয়েছে। আমরা আশঙ্কা করছি, এটা আশঙ্কা আমাদের, যে আগামী 4 তারিখের আগে এবং 29 তারিখের ভোট মিটে যাওয়ার পর দেশে এমন কিছু ঘটাতে চলেছে বিজেপি, যা নিয়ে 4 তারিখের ভোটের ফলাফল খবর গৌণ হয়ে যাবে। আমরা স্পেসিফিকভাবে বলছি 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ ইডির সক্রিয়তা পশ্চিমবাংলায় বাড়বে।
এবং 7-8 জন তৃণমূল কংগ্রেস যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন 7-8 থেকে 10 জনের কাছে ইডি পৌঁছতে পারে, এটা আমাদের আশঙ্কা। নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপি এমন কোনো কাণ্ড ঘটিয়ে দিতে পারে যাতে মিডিয়ার ফোকাসটা পুরোপুরি সেদিকে ঘুরে যায় এবং 5 রাজ্যের ভরাডুবির খবর যাতে মিডিয়ায় প্রাধান্য না পায়, তার জন্য জ্ঞানেশ কুমারকে বলির পাঠা বানানো হতে পারে। 8-10 জন তৃণমূল প্রার্থীকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে এবং জিজ্ঞাসাবাদ করে আটকও করতে পারে। আবার এটাও হতে পারে পিওকে দখল নিতে চলেছে ভারতবর্ষ, এমন খবরও আসতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু পিওকের দিকে হাত বাড়ালে এফচিন ফাইল আরও একবার খুলে যেতে পারে। তাই আগামী 3রা মে পর্যন্ত বেশ উৎকণ্ঠা উত্তেজনা নিয়ে কাটাতে হবে আমাদের। এবেলায় পর্যন্তই, দেখা হবে আজ রাত 8টার ভোটের হাওয়া অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।